বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি। অধ্যাপক ইউনূসের পদত্যাগের ভাবনা ঘিরে অনিশ্চয়তা কাটলেও নানা দাবিতে অনড় সব পক্ষ। সমাধানের পথ কি? প্রকাশ্য দিবালোকে ঢাকায় চাপাতি হাতে ছিনতাই, আলোচনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি। এসব নিয়ে বাংলাদেশ ট্রেন্ডিং। সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজওয়ানা করিম স্নিগ্ধা। তার কথা তো শুনবোই, একই সাথে আপনারাও মতামত জানাতে পারেন বিবিসি বাংলার ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্স হ্যান্ডেলে। এছাড়াও ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের পদত্যাগের ভাবনাকে ঘিরে বাংলাদেশের রাজনীতিতে গত কয়েকদিনে নানা আলোচনা সমালোচনা হয়েছে। শনিবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি। রবিবার আরও বেশ কিছু দলের সাথেও বৈঠক হয়। বৈঠকের পর প্রধান রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যে বক্তব্য এসেছে তা একবার দেখে নেওয়া যাক। প্রথম থেকেই একটি সুস্পষ্ট জাতীয় নির্বাচনী রোডম্যাপ দাবি করে আসছে। বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের জন্য আমরা দাবি জানিয়েছি। জনগণের কোনো ধরনের বড় ভোগান্তি না হয়ে একটা কমফোর্টেবল টাইমে এই নির্বাচনটা হওয়া উচিত আমরা মনে করি। সমন্বিতভাবে তিনটা বিষয়ের একত্রে একটা রোডম্যাপ চেয়েছি, পরিকল্পনা, যেখানে জুলাই গণহত্যার বিচার, সংস্কার বা জুলাই সনদ এবং আমরা যে গণপরিষদ এবং আইনসভা নির্বাচন যাচ্ছি সেটির সমন্বিত পরিকল্পনা। বৈঠক শেষে ডক্টর ইউনূসের নেতৃত্বে রাজনৈতিক দলগুলো নির্বাচনে যাওয়ার কথা জানানোর পর আপাতভাবে সেই সংকট কেটেছে বলে মনে হলেও দাবি দেওয়া প্রশ্নে অনড় আছে তারা। তাহলে কি সরকারের সামনে চ্যালেঞ্জ আরও বাড়ল? তানহা তাসনিমের প্রতিবেদন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনা নিয়ে গত কয়েকদিনে যে আলোচনা চলেছে তাতে উঠে এসেছিল নানা প্রতিবন্ধকতা ও রাজনৈতিক দলগুলোর অসহযোগিতায় ক্ষোভ ও হতাশার বিষয়টিও। তবে দলগুলোর সাথে দফায় দফায় বৈঠকের পর সহযোগিতার বিষয়ে আবারও হয়েছে ঐকমত্য, যদিও দাবি বা শর্তের বিষয়গুলো রয়ে গেছে। ফলে আপাতভাবে পদত্যাগ ইস্যুতে তৈরি হওয়া সংকট কেটে গেলেও পরিস্থিতি রয়ে গেছে অপরিবর্তিতই। মিটিং এই সবকিছু সমাধান হয়ে গেছে এটা ভাবার কোনো কারণ নাই। দৃশ্যমান কিছু অগ্রগতি ওনাকে দেখাতে হবে ডক্টর ইউনূসের পক্ষে, যে উনি আসলে নির্বাচনটা ঠিক কখন চাচ্ছেন, কোন তারিখে চাচ্ছেন। তিনটা কাজ, বিচার, সংস্কার এবং নির্বাচন, এই বিষয়ে ওনাকে আরো কিছু সুনির্দিষ্টভাবে কথা বলতে হবে। এই কথা বলার পাশাপাশি ক্রমাগত আপডেটটা তাকে রাজনৈতিক দলকে দিতে হবে যে আমরা এইভাবে এগোচ্ছি, আপনারা সহযোগিতা করুন। পদত্যাগ ইস্যুতে যে সংকট তৈরি হয়েছে তার পেছনে বিএনপি ও সেনাবাহিনীর সাথে টানাপোড়েনের বিষয়টিকেই কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তার স্টেক হোল্ডারদের মধ্যে অন্যতম হচ্ছে সেনাবাহিনী, কিন্তু সেনাবাহিনীকে উনি আস্থায় নিয়ে কাজ করতে চান না। এটা তার একটা বড় দুর্বলতার জায়গা। আমাদের রাজনৈতিক ব্যবস্থা যেটা আসলে ঐকমত্যের উপর নির্ভর করে, সেই ঐকমত্যটা খুব ভঙ্গুর অবস্থায় আছে। সেই ঐকমত্য যতক্ষণ না তৈরি হচ্ছে, যতক্ষণ না আমরা পরস্পরকে সহযোগিতার জায়গাতে নিতে পারছি, ততক্ষণ পর্যন্ত বিচার বলি, সংস্কার বলি কিংবা নির্বাচন বলি, কোনো লক্ষ্যই সুষ্ঠুভাবে অর্জনের সম্ভাবনা থাকছে না। সেটা এই মুহূর্তে বাংলাদেশের একটা বড় রকমের চ্যালেঞ্জ বলে আমি মনে করছি। এছাড়াও নতুন রাজনৈতিক দল এনসিপির প্রতি সরকারের যে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ উঠেছে তা কাটানোও সরকারের জন্য চ্যালেঞ্জিং হবে বলে মন্তব্য করেন এই বিশ্লেষক। এনসিপির লোকজন আপনার সাক্ষাৎকার চাওয়ার সাথে সাথেই দিয়ে দিচ্ছেন, অন্য দলগুলোকে আপনি অপেক্ষায় দাঁড় করিয়ে রাখছেন, এটা তো কোনো যথার্থ আচরণ হলো না। তো এই ধরনের বিষয়গুলোকে ওনাকে অবশ্যই নজরে রাখতে হবে। যদি এগুলো তো উনি না করেন তাহলে ওনার বিশ্বাসযোগ্যতা নিয়ে এত প্রশ্ন উঠবে, উনি কিভাবে একটা ফেয়ার নির্বাচন দিবেন। রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আগামী বছরের 30 জুন হবে সরকারের জন্য কাট অফ টাইম। প্রফেসর ইউনূস বারবার বলেছেন ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। এর আগে একই দিন উপদেষ্টা পরিষদের অনির্ধারিত এক বৈঠকের পর এমন বক্তব্য দেয়া হয়েছে যে দায়িত্ব পালন অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে। এ ধরনের পরিস্থিতিতে অংশীজনদের মধ্যে আস্থার পুনর্গঠনে গুরুত্ব দিচ্ছেন রাজনীতি পর্যবেক্ষকরা। নির্বাচন কমিশনের সাথে তাদের সাথে আবার কথা বলা দরকার, এই রাজনৈতিক দলগুলোর সাথে আবার তাদের একটা যোগাযোগটাকে আরো এস্টাবলিশ করা দরকার, করে একটা
যে সময়ের কথা বলা হয়েছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে, অর্থাৎ 2025-এর ডিসেম্বর থেকে 2026-এর জুনের মধ্যে যে সময়টাকে বলা হচ্ছে, আমার মনে হয় সেই সময়টার মধ্যে নির্বাচন সম্পন্ন করতে গেলে যে প্রস্তুতিগুলো লাগবে, যে ঐকমত্যগুলো লাগবে, সেইটা তৈরি করতে গেলে আমাদের অ্যাটলিস্ট আরও কয়েক মাস সময় দরকার, যেটা সবার সাথে কথা বলে যোগাযোগ করে এটা পুনঃপ্রতিষ্ঠা করা দরকার, আস্থার জায়গাটা তৈরি করা দরকার। সব মিলিয়ে রোডম্যাপ সহ নির্বাচনের দাবির বিষয়ে সরকার কতটা গুরুত্ব দেবে সে অপেক্ষাতেই আছেন বিএনপি সহ দলগুলোর নেতারা। বিমানে স্ত্রীর সঙ্গে ঝগড়া জড়িয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে এ ঘটনা ধরা পড়ে। জানা গেছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সম্প্রতি দক্ষিণ পূর্ব এশিয়া সফরের অংশ হিসেবে স্ত্রী ব্রিজিতকে সঙ্গে নিয়ে ভিয়েতনামে পৌঁছালে এই ঘটনা ঘটে। ওই ভিডিওতে দেখা গেছে বিমান হেওনের মাটিতে নামার পর ম্যাক্রো হাসি মুখে বিমান থেকে নামতে উদ্যত হন। ঠিক সেই মুহূর্তে বিমানের দরজার আড়াল থেকে লাল পোশাক পরা এক নারী ম্যাক্রোর মুখে থাপ্পড়ের মতো মারেন। এ ঘটনায় চমকে যান ম্যাক্রো। ক্যামেরা আড়াল করতে দ্রুত বিমানের দরজার সামনে থেকে সরে যান। পরে বিমান থেকে নেমে আসেন প্রেসিডেন্ট ও তার স্ত্রী। এতে বোঝা যায় প্রেসিডেন্টের মুখে হাত দেয়া নারী তিনি ছিলেন। বিমান থেকে নামার সময় ম্যাক্রো হাত বাড়িয়ে দিলেও ব্রিজিত অস্বীকৃতি জানান। ওই ঘটনায় প্রেসিডেন্টের কার্যালয় থেকে কোনো মন্তব্য করতে চায়নি। পরে অবশ্য দাবি করা হয় ভাইরাল হওয়া ভিডিওটি ভুয়া। তবে ফরাসি সংবাদ মাধ্যম লা মন্ডে, BFM টিভি, ডেইলি এক্সপ্রেস এবং দ্য US সান নিশ্চিত করেছে ভাইরাল হওয়া ভিডিওটি আসল। তবে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর আবারও আলোচনায় উঠে এসেছে ফরাসি প্রেসিডেন্ট দম্পতির দীর্ঘদিনের আলোচিত প্রেম কাহিনী। 1993 সালে ফ্রান্সের ওমিও শহরের ক্যাথলিক বিদ্যালয়ে প্রথম পরিচয় হয় ম্যাক্রো ও ব্রিজিতের। তখন ব্রিজিতের বয়স ছিল 39 এবং তিনি ছিলেন একজন স্কুল শিক্ষিকা, আর ম্যাক্রোর বয়স ছিল মাত্র 15 বছর। তিনি ছিলেন ব্রিজিতের ছাত্র। তখন ব্রিজিত বিবাহিত ছিলেন এবং তার 3 সন্তান ছিল। ব্রিজিতের বড় মেয়েটি ম্যাক্রোর সহপাঠী ছিলেন। এই দম্পতিকে নিয়ে লেখা ফরাসি সাংবাদিক মায়েল ব্রুনের বই অনুসারে 1994 সালে ব্রিজিত ও ইমানুয়েলের সম্পর্ক পরিবারের নজরে আসে যখন তারা দুজনকে একসঙ্গে পুলের পাশে রোদ পোহাতে দেখেন। পরে ব্রিজিত ও তার প্রথম স্বামীর বিচ্ছেদ হয়। ম্যাক্রোর এক সাবেক ক্রীড়া শিক্ষক ড্যানিয়েল লেলিউ বলেন, 15 বছর বয়সী ম্যাক্রোর মানসিক পরিপক্কতা ছিল 25 বছরের মতো। তিনি সহপাঠীদের চেয়ে শিক্ষকদের সঙ্গেই সময় কাটাতে পছন্দ করতেন। তাদের সম্পর্ক স্থানীয়ভাবে ব্যাপক বিতর্কের সৃষ্টি করে। কেউ কেউ ব্রিজিতের পরিবারের ঠিকানায় বেনামি হুমকিপূর্ণ চিঠি পাঠাতো, কেউ বা তাদের বাড়ির দরজায় থুথু দিতেন। এক পর্যায়ে ম্যাক্রো প্যারিসে চলে যান উচ্চশিক্ষা নিতে। সে সময় ব্রিজিত ধারণা করেছিলেন হয়তো এই সম্পর্ক টিকবে না, তবে দূরত্বে থেকেও যোগাযোগ অটুট রাখেন দুজন। অবশেষে 2007 সালে লে তুকেতে তাদের বিয়ে হয়, যেখানে ব্রিজিত 1974 সালে তার প্রথম স্বামীর সঙ্গে বিবাহ করেছিলেন। 2014 সালে ইমানুয়েল ম্যাক্রো ফ্রান্সের অর্থমন্ত্রী নিযুক্ত হলে ব্রিজিত চাকরি ছেড়ে স্বামীর রাজনৈতিক যাত্রায় পূর্ণ সমর্থন দিতে শুরু করেন। এক সাক্ষাৎকারে ব্রিজিত বলেন, জীবনের কিছু মুহূর্তে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ, আমরা একসঙ্গে সকালে নাস্তা করি, আমি আমার বয়স আর বালিরেখা নিয়ে, আর সে তার তারুণ্য নিয়ে, তবে এটাই বাস্তব। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিও প্রসঙ্গে ম্যাক্রো বলেন, আমার স্ত্রী ও আমি মজা করছিলাম মাত্র, কিন্তু সেই মুহূর্তকে যেন বিশ্বব্যাপী কোনো দুর্যোগ হিসেবে তুলে ধরা হয়েছে। সবার শান্ত হওয়া উচিত। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের হতাশা এবং পদত্যাগ ইস্যু ঘিরে বেশ কয়েকদিনের নাটকীয়তার মধ্যে বারবার আলোচনায় উঠে এসেছে নির্বাচন কেন্দ্রিক রোডম্যাপের বিষয়টি। নির্বাচনের সময়সীমা নিয়ে কে কি বলেছেন বলে আসছেন জেনে নিয়ে অর্চতন লীলার কাছ থেকে। মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে অন্তর্বর্তী সরকারের দিক থেকে একটি সম্ভাব্য সময়সীমা থাকলেও তা কোন মাসে হতে পারে সেটা এখনো পরিষ্কার না। তিনি ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে করবেন এবং 30 জুনের ওই পারে যাবে না। অন্যদিকে 2024 সালের সেপ্টেম্বর মাসে সেনাপ্রধান 1 থেকে 1.5 বছর বা 18 মাসের মধ্যে নির্বাচনের আভাস দেন, অর্থাৎ 2025 সালের সেপ্টেম্বর থেকে 2026 সালের মার্চের মধ্যে। প্রথমেই বলেছিলাম যে 18 মাসের মধ্যে
তবে 18 মাসের মধ্যে ডিসেম্বরের কথাই তিনি সম্প্রতি একটি বৈঠকে আবারও উল্লেখ করেছেন বলে জানা গেছে। একই সময় অর্থাৎ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বিষয়ে ক্রমাগত বলে যাচ্ছে বিএনপি। বিএনপির দাবি আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। বিএনপির প্রতিনিধিরাও আবারও নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার অবিলম্বে সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের রোডম্যাপের দাবি জানিয়েছে। রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামী এ বিষয়ে সরকারের প্রতি সেভাবে জোর না দিলেও একটা সময়সীমার কথা বলেছে। আমরা কোনো সময় বেঁধে দেইনি, যদি সংস্কার শেষ হয়ে যায় তাহলে ফেব্রুয়ারির মধ্যভাগে এটা হতে পারে, আর যদি সংস্কারের ভিতরে শেষ না হয় আরেকটু সময় লাগে, এরপরেই যেহেতু রোজা শুরু হয়ে যাবে, রোজার পর হতে হবে। তবে জুলাই আন্দোলন সংশ্লিষ্ট জাতীয় নাগরিক পার্টির অবস্থান বাকিদের তুলনায় ভিন্ন। শুধু নির্বাচন আয়োজন নয়, বরং জুলাই গণহত্যা সহ বিগত আমলের অপরাধ সমূহ এবং বিচার এবং রাষ্ট্রের মৌলিক সংস্কারের মধ্য দিয়ে সরকারকে নির্বাচনের দিকে আসলে যেতে বসে। এনসিপি নির্বাচনের সময়সীমা বেঁধে না দিয়ে বিচার ও সংস্কারের বিষয়ে গুরুত্ব দিয়ে আসছে আগে থেকেই। আর সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায় থেকে নানা দাবি সত্ত্বেও অনিশ্চয়তা এবং মতপার্থক্য যে পুরোপুরি কাটেনি এটুকু পরিষ্কার। অর্চিয়তন্দ্রিলা, বিবিসি বাংলা। সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজওয়ানা করিম স্নিগ্ধা। ডক্টর স্নিগ্ধা, গত সপ্তাহে প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনা নিয়ে যে তোলপাড় দেখা গেল বাংলাদেশের রাজনীতিতে, সেটি কি অবশ্যম্ভাবী ছিল? ব্যাপারটা কি এমন যে আজ হোক কাল হোক এই পরিস্থিতিতে পৌঁছাতেই হতো? ধন্যবাদ আপনাকে। কিন্তু সৌমিত্র, আমার একটা প্রশ্ন, আপনাকে আমি একটা পাল্টা প্রশ্ন করি। প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে পারেন, এটি কি বিবিসি মিডিয়া উইংকে কেউ জানিয়েছে? এটি কি কোনো প্রেসের উইং মাধ্যমে আমরা জেনেছি? এটি আমরা জানলাম কার কাছ থেকে? এটি আপনি জানতে পারলেন খুব সুনির্দিষ্টভাবে এনসিপির যিনি আহ্বায়ক তার কাছ থেকে। কিন্তু তার কাছ থেকে তো আমাদের এটা জানার কথা ছিল না। এটি একটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত, তাই না? রাষ্ট্রের প্রধান, এবং যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনি এসছেন সেই প্রক্রিয়া আমি খুব স্ট্রংলি বলি, এটি কিন্তু শুধু শিক্ষার্থীদের একার আন্দোলন নয়। এটি আপনি যদি জুলাইয়ের যারা মারা গেছে তাদের লিস্টিং করেন, দেখবেন সেখানে প্রচুর সাধারণ মানুষের স্যাক্রিফাইস আছে। তাহলে এইটি যখন আপনি একটা লিগ্যাল প্রসিডিওরের মধ্যে থেকে দায়িত্ব গ্রহণ করলেন, চাইলেই কি উনি এই প্রসিডিওরের মধ্যে দিয়ে শুধু বললেই কি হবে? এটা একটা প্রশ্ন। আমরা না আমাদের নিরাপত্তা বাহিনী বলেন, তারাও কেউ আমাদেরকে এটা জানাননি, মিডিয়া উইংস জানান নাই, কেউই জানলো না। এখান থেকেই যত দ্বন্দ্ব। কিন্তু আপনি মনে করতে পারেন হয়তো যে অধ্যাপক ইউনূস বলেছেন এই ছাত্র তার এমপ্লয়ার, তার নিয়োগকর্তা। জি জি জি, এই যে এই কথাটা, এই যে এই নিয়োগকর্তা, আমার মনে হয় যে ওই সময় জুলাইয়ে যে ঘটনা ঘটেছে, অগাস্টে যে ঘটনা ঘটেছে, সেই সময়ে যখন নিয়োগকর্তা বলেছেন, আই ফিল যে এটা একটা ইমোশনাল হতে পারে, কিন্তু এটা মাথায় রাখা উচিত। তারা, আপনি যখন এইরকম একটা ট্রানজিশনাল মোমেন্টে একটা রাষ্ট্রের দায়িত্ব নেন, তখন কোনোভাবে কেবল একটি পক্ষ আপনার নিয়োগকর্তা হতে পারে না। রাষ্ট্রের জনগণ, রাষ্ট্রের বাহিনী, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অ্যাক্টর, সকলের সব শক্তিকে আপনি তাদের নিয়োগকর্তা দেখতে চাইছেন। এক্স্যাক্টলি। তাহলে এই পরিস্থিতিতে পৌঁছানোটা অবশ্যম্ভাবী হয়ে উঠলো কিনা, বা এটা অবশ্যম্ভাবী ছিল কিনা, সেই প্রশ্নে। এই পরিস্থিতিতে পৌঁছানোটার সংকটটাই ঠিক ওই জায়গা থেকে হয়েছে, যখন আপনি রাষ্ট্রের প্রধান না হয়ে কোনো একটা পক্ষের সার্ভার হিসেবে, অর্থাৎ তাকে সার্ভ করছেন, বা তার ক্ষেত্রে আপনার একটা অত্যন্ত স্নেহশীল দৃষ্টিভঙ্গি আছে। সেটি প্রথম যে কাজটি করলো, জনগণ থেকে রাষ্ট্রকে, রাষ্ট্রীয় প্রধানকে, এই যে সরকার, যে সরকারের সকলের এক ধরনের প্রত্যাশা, হোপ, এগুলো থেকে ছিল, আস্তে 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 আপনাকে সেখান থেকে বিচ্যুত করা শুরু করলো। এটাকে অবিসম্ভাবী না। আপনি আমাকে বলেন যে যখন তখন যে কোনো সময়ে যে মপতন্ত্রকে বৈধতা দেওয়া, কোন রাজনৈতিক দল এই দাবি করবেন যে আমরা মব করলে পরে মবের আপনি বিপক্ষে অবস্থান নিতে পারবেন না? এরকম কোনো রাজনৈতিক দল কখনোই বলেনি। তাহলে এই বিষয়ে তো মতানৈক্যের কোনো প্রশ্ন আসে না, সেটা ব্যর্থতা খুব স্পষ্টত। আপনার সকল প্রকার একটা ভীষণ রকমের প্রতিক্রিয়াশীল র্যাডিক্যাল এক ধরনের গ্রুপের কাছে, রাইটিস্ট উইংয়ের কাছে, বাকি সকল মতের লোকজন যারা আছে, ক্রোনোলজিক্যালি তারা কি হলো? আক্রমণের শিকার হলো। আপনি সেটিও ক্ষেত্রেও কোনো আপনার স্নেহ দেখাননি। স্নেহ কথা বাদ দেন, একটা নোটিস। কিন্তু
যদি অধ্যাপক ইউনূসের তরফে যে হতাশার কথা শোনা গেছে অন্যদের মাধ্যমে, সেই হতাশার জায়গায় রাজনৈতিক দলগুলোর সমর্থন পাওয়া যাচ্ছে কিনা, তাদের অসহযোগিতার প্রশ্ন এসেছে, নানান প্রতিবন্ধকতার কথা এসেছে, সেই জায়গায় আপনি যেসব বর্গের কথা বলছেন যারা আসলে আপনার ভাষায় নিপীড়িত হয়েছেন বা যারা নানান রকম দলবদ্ধ বিশৃঙ্খলার শিকার হয়েছেন, তাদের কোনো প্রতিনিধিত্ব বা তাদের কোনো রকম উপস্থিতি চোখে পড়েছে আপনার? কিন্তু রাজনৈতিক দলগুলোর সমর্থন পাওয়া যাচ্ছে না। রাজনৈতিক দলগুলো কিন্তু তাদের সমর্থন শেষ পর্যন্ত ব্যক্ত করেছে যে তারা অধ্যাপক ইউনূসের অধীনে একটা নির্বাচনের দিকে এগোতে চান। রাজনৈতিক দল, দেখেন আমি আবারও বলছি, রাজনৈতিক দল তার কতগুলো পলিটিক্যাল ন্যারেটিভ নিয়ে হাজির হবে, কিন্তু একজন সাধারণ নাগরিক যিনি প্রতিদিন অফিসে যান, যিনি হাসপাতালে যান, যিনি তার কর্মক্ষেত্রে যান, তিনি সময় মতো সেখানে পৌঁছতে চান। তাহলে সেই দায়িত্বটুকু তো দেওয়ার কথা ছিল, সেটা দিতেও আপনি ব্যর্থ হলেন কেন? প্রশ্ন নাম্বার 1। 2, রাস্তাঘাটে বের হওয়ার সময় আপনার কোনো জানমালের নিরাপত্তা নাই, কন্টিনিউয়াসলি বলা হচ্ছে। এ বিষয়ে কি কোনো রাজনৈতিক দল বলেছে যে না, নিরাপত্তা দেওয়া যাবে না? কিন্তু প্রধান উপদেষ্টা এইগুলো নিয়ে হতাশা প্রকাশ করেছে। না, এক্স্যাক্টলি উনি এগুলো নিয়ে হতাশা প্রকাশটা করলেন না দেখে জনগণ হতাশা হওয়া শুরু করেছে। যেই হতাশা ওনার দেখানোর উচিত ছিল প্রথমত, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেখানে জনগণ তাকে ভাবছিল যে তিনি আমাদের সরকার, সেখানেই একটা ব্যত্যয় তৈরি হয়েছে। রাজনৈতিক অসহযোগিতার কথা প্রধান উপদেষ্টা বলছেন। জুলাই গণ অভ্যুত্থান এবং বাংলাদেশের বাস্তবতায় আরও যে স্টেক হোল্ডাররা রয়েছেন, সেখানে আজকে যেমন সেনাবাহিনীর পক্ষ থেকে একটা সংবাদ সম্মেলন করা হয়েছে, তারা গণমাধ্যমকে উদ্ধৃত করে বলেছে যে গণমাধ্যমে যেভাবে উপস্থাপন করা হয় তেমন কোনো বিরোধ সরকারের সঙ্গে সেনাবাহিনী নেই, তারা আলাদা করে তাদের ভূমিকার কথা বলেছে। নানান ক্ষেত্রে এই যে টানাপোড়েনগুলো, এই জায়গাটা সরকারের আরো নির্দিষ্ট করে বলে প্রধান উপদেষ্টার ভূমিকাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? দেখুন, দেশের নাগরিক হিসেবে কোনোভাবেই সেনাপ্রধানের কথাটা আসছে, বিকজ ইটস এটা চলছে, কিন্তু একজন নাগরিক হিসেবে আমি এই মুহূর্তে যখন আমার দেশ একটা ট্রানজিশনাল মোমেন্টে যাচ্ছে, অল দ্য ইনস্টিটিউশন ফ্রাজাইল, সেই জায়গাটা থেকে কিন্তু কখনোই এই ধরনের বাহিনীগুলোর উপরে, শুধু সেনা না, নৌ বলেন, বিমান বলেন, সেক্ষেত্রে আমাদের অধিকতর সচেতন থাকা উচিত ছিল। যেটা প্রথম ভায়োলেট করা হয় আনফর্চুনেটলি, এবং খুবই দুঃখজনক, সেটি সরকার পক্ষ থেকে আসে। আপনার নিশ্চয়ই মনে আছে যে আমাদের একজন উপদেষ্টা সেনাপ্রধানকে নিয়ে প্রথম একটা স্টেটমেন্ট দেন, ভিডিও অডিও বার্তা আমরা দেখতে পাই, সেটা থেকে শোনার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। এছাড়াও আরেকটি জিনিস আমি বলতে চাই, আপনি দেখবেন এই এনসিপিরই আরেকজন হাসনাত আবদুল্লাহ, উনার স্ট্যাটাস থেকে কিন্তু আমরা প্রথম এরকম কিছু জিনিসপত্র আমাদের কানে আসে, গোচরে আসে। এখন ঘটনা যেটা কি হয়েছে, যখন আপনার দেশের পুলিশ প্রশাসন ভীষণভাবে ব্রোকেন, অনেক দূরত্ব জনগণের সাথে, আপনি সেনাবাহিনীকে দিয়ে সেটা করার চেষ্টা করছেন, সেই মোমেন্টে এই ধরনের স্টেপ রাজনৈতিক প্রজ্ঞার অভাব 1, আর 2, এই ঘটনাগুলো, এই অ্যাক্টরগুলা দেখুন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্টিল উনি যে মোমেন্টে এই দায়িত্বটা নিয়েছেন, উই আর ভেরি গ্রেটফুল, বিকজ উই ডোন্ট হ্যাভ এনি আনাদার অপশন। আমাদের হাতে আর কোনো অপশন ওই অর্থে ছিল না। এবং এইটাও খুব সত্য যে ওই এরকম একটা ফ্রাজাইল মোমেন্টে আপনি যখন দায়িত্ব নেবেন, তখন আপনার কাছে অনেক প্রত্যাশা ছিল, কিন্তু এই মুহূর্তে কি হয়েছে আপনি বলেন তো? এখনো বাংলাদেশের কোন জনগণ, আপনি কি কোনো জন আন্দোলন দেখেছেন তার বিপক্ষে? না। তো আপনি কি কোনো ইনস্টিটিউশনাল আন্দোলন দেখেছেন? না। আপনি কোনো অ্যাক্টরের আন্দোলন দেখেছেন? না। উনার বিপক্ষে কিন্তু কেউ আন্দোলন করছেন না। এখানে ছোট ছোট কোন্দল থাকতে পারে, এন্ড কোন্দল সুন্দর, দ্বন্দ্ব না থাকলে সভ্যতা আগায় না, এটাই সভ্যতার চরিত্র। তাহলে কেন এই মুহূর্তে এই রাজনৈতিক দলগুলো তো সবসময় এসব বলবে, এটা তো খুব স্বাভাবিক প্রক্রিয়া, তখন আমাকে এই ইমোশনাল একটা স্টেটমেন্ট, এটা আমি বলবো একটা ইমোশনাল স্টেটমেন্ট, এবং আমি আপনাকে মনে করি দিই ইমোশনাল স্টেটমেন্ট বলেন, রাজনীতিতে ইমোশনাল স্টেটমেন্টকে তো আলাদা করা কঠিন, এটাকে রাজনীতিই বলতে হবে তাহলে, কিন্তু সেটাকে আপনি এইভাবে কেন চিহ্নিত করেন? কারণ প্রফেসর মোহাম্মদ ইউনূস কিন্তু আমাদের সামনে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আসেন নাই। উনার দাবি অনুযায়ী উনি কোনো পলিটিক্যাল পার্টি না, পথটা রাজনৈতিক। আপনাকে মনে করিয়ে দেই, বিগত প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, উনি 2018 কোটা আন্দোলন যখন হয়তো উনি সংসদে দাঁড়িয়ে বলেন সব বন্ধ করে দিলাম, দ্যাট ওয়াজ এ মিস্টেক। এইরকম পদে থেকে এই ধরনের ইমোশনাল অথবা রাজনৈতিক স্টেটমেন্ট কোনোভাবেই কামনীয় না। এখন
এই অস্থিরতা বা অনিশ্চয়তা পদত্যাগ সংক্রান্ত আপাতত কাটলো, কিন্তু কারণগুলো বা প্রেক্ষাপট তো বিলীন হয়ে যায়নি। ফলে এমনকি রাজনৈতিক অস্থিরতা পুরোপুরি কেটেছে সেটাও বলা যায় না। ফলে একই রকম পরিস্থিতি ফিরে আসার কোনো সম্ভাবনা দেখেন কিনা? আমি এই পরিস্থিতির প্রেক্ষিতে কতগুলো ইন পার্টিকুলার কিছু কিছু পার্টির রাজনৈতিক সিদ্ধি হাসিলের সুযোগ দেখতে পাই। আপনি খেয়াল করে দেখবেন যখনই আপনার এই ঘটনাটা ঘটছে, প্যারালালি আরেকটা কথাও আমরা শুনে গেলাম যে আমাদের যে এক্স প্রাইম মিনিস্টার সে এসে পড়ছে, বা আরও কিছু আমাদের পার্শ্ববর্তী দেশের এখতিয়ার আরও বেশি বেড়ে যাচ্ছে, তারা আবার শক্তিশালী হয়ে উঠছে, ইত্যাদি ইত্যাদি স্টেটমেন্ট আমার সামনে আসলো। এই কথাটা এই জন্য বলছি, আপনি দেখবেন যখনই আপনি এই একটা ব্রোকেন অবস্থায় আসেন ইউনিটির ক্ষেত্রে, তখন আপনি একটা সোশ্যাল একটা সাপোর্ট, মোরাল সাপোর্ট পাওয়ার জন্য এই একটা কার্ড প্লে করা হচ্ছে, উইচ ইজ ভেরি স্যাড। কারণ শেখ হাসিনা আসুক না আসুক, পার্শ্ববর্তী রাষ্ট্রের সংকট থাকুক বা না থাকুক, আমার রাষ্ট্র, আমার বর্ডার, আমার সিদ্ধান্ত, আমার রাজনীতি আমার মতো চলমান থাকবে, এটাই কাম্য। আচ্ছা, সেক্ষেত্রে শুধু ওই অংশটুকু একই রকম পরিস্থিতি ফিরে আসার সম্ভাবনা কি দেখেন? আমার এখন পর্যন্ত না, কিন্তু এরকম ভাবে যদি চলমান থাকে হতেও পারে। ঢাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি আবারও উঠে এসেছে আলোচনায়। সম্প্রতি কয়েকটি সশস্ত্র ছিনতাই ও হামলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই আলোচনা শুরু হয়েছে। মগবাজারে তেমনই একটি ছিনতাইয়ের ঘটনা ভাইরাল হওয়ার পর তা সাড়া ফেলে সাধারণ মানুষের মধ্যে। ওই ঘটনার ভুক্তভোগীর সাথে কথা বলেছে বিবিসি। কি জানা যাচ্ছে ওই ঘটনা সম্পর্কে, জানাচ্ছেন নাগিব বাহার। 19 তারিখ সকাল 5টার দিকে বাসা থেকে বের হয়েছিলাম আমার গ্রামের বাড়ির উদ্দেশ্যে আর কি। একটা কাজ ছিল আমার, যে পরীক্ষার একটা কাজ ছিল, এই জন্য আমি বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। গ্রিনে আসার পরে 3 জন বাইক নিয়ে আসলো, এসে আমার সামনে দিয়ে আটকে নিলো আমাকে। কোনো কথা বলে নেই, নেমে আমাকে 3 জন থেকে 1 জন বাইকে ছিল আর 2 জন নেমে গেঞ্জি থেকে চাপাতি বের করে আমাকে মারধর করলো, আঘাত, মানে কোনো কথা নেই, তার আমার আঘাত করে আমার আতঙ্ক বানায়, তারপর আমার থেকে সব নিয়ে গেছে। উল্টা পিঠ দিয়ে মাথায় অনেকক্ষণ বাইরে এলো, তারপর এই যে কোপ দিচ্ছে, রানে এখনো দাগ আছে, তারপর বুকে একটা কোপ দিচ্ছিল, মানে পোস্ট দিচ্ছে, তারপর এই জায়গায় পোস্ট দিচ্ছে, বইয়ের জন্য বেঁচে গেছিলো, এই যে এই জায়গায় কোপটা দিছিল, বুকে পোস্টটা দিচ্ছিল। এইভাবে আমি এরকম করছি দেখি আমার গেঞ্জিটা ফাইরা গেছে আর আমার বুকে একটু আঁচড় লাগছে আর কি। মোবাইল, তারপর আমার ব্যাগে, স্কুলের ব্যাগের টাকা ছিল, 14,000 টাকা ছিল, ফোন ছিল, এগুলো ছিনতাইকারীরা আমার ভয় দেখায় নিয়ে গেছে। যেদিন ঘটনা ঘটছিল ওই দিন গেছিলাম আমি মামলা করার জন্য। এরা বললো যে ওই হসপিটাল থেকে রিপোর্ট আনার জন্য এই আবার হসপিটালে গেছি, হ্যাঁ আবার ঢাকা মেডিকেলে যাইতে বলে। এই জন্য আমার শরীর অনেক খারাপ ছিল, এই জন্য আমি আর যাই নাই। তারপর আমি দেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম আর কি, ওই জায়গায় যে প্রাথমিক চিকিৎসা নেই। 7 দিন হয়েছে, মেন এটা না যে আমরা 7 দিন আগে আমরা অনেকে ইনফর্ম হয়েছি। অ্যাকচুয়ালি এটা গতকালকে যখন ভিডিওটা আমরা সবাই দেখি, নজরে আসে, তখনই নজরে আসে। আমরা এই ভিডিওটা আমাদের নজরে আসার সাথে সাথে আমরা এটা কাজ করা শুরু করি। প্রথমত আমরা ঘটনাটার স্থানটা আইডেন্টিফাই করি, ভিকটিমকে আমরা ফাইন্ড আউট করি, তার সাথে কথাবার্তা বলি এবং একটা মামলা রেকর্ড করাই। ভিকটিমের যে দুলাভাই, ওর পার্সোনাল একটা ক্যামেরা আছে, ওর বাসার নিচে একটা ক্যামেরা লাগানো আছে, ওইটা দিয়ে সে সর্বপ্রথম ফেসবুকে ছাড়ে ভিডিওটা। তারপরে আমাদের গ্রিনের সমাজ কল্যাণ সমিতি থেকে আমাদেরই এক সদস্য আদনান ও ছাড়ছে। ও ছাড়ার পরে ভিডিওটা যখন ব্যাপক ভাইরাল হয়ে যায়, তখন বিভিন্ন ধরনের প্রশাসন আইসা এটা ইনকোয়ারি করতে থাকে। ডক্টর রেজানা করিম স্নিগ্ধা রয়েছেন সঙ্গে। এমন আরও কিছু ঘটনার খবর গণমাধ্যমে এসেছে, এতে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে কি ধারণা পাওয়া যায়? বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে কি বলবো, যে এখন তো পুরো ব্যাপারটাই হচ্ছে ভাইরাল নির্ভর, সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভর না, ভাইরাল নির্ভর। আপনার রাজনীতি থেকে শুরু করে ব্যক্তিগত নিরাপত্তা, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখবেন। এখানেও কিন্তু বলছি যদি ভাইরাল না হয় তাহলে সেটি ঘটনা নয়। এটা যে কি দুঃখজনক, আমার একটা ইনস্টিটিউশন, অর্থাৎ আমার সাথে একটা অন্যায় হচ্ছে, সেটি যখন ভাইরাল হবে কেবল এবং কেবলমাত্র তখনই। এবং এটি কিন্তু আজকে বিগত 2-3 বছরের ট্রেন্ড কিন্তু আপনি ফলো করবেন, এটা কিন্তু অল অফ এ সাডেনের ট্রেন্ড না। এখন সেটা
খুব বেশি মাত্রায় বেড়েছে। তার কারণ আপনার যেখানে এখন এমন একটা ব্যাপার যে আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, আপনাকে যদি আমি বলি, আপনি দেখেছেন যে বিভিন্ন জায়গাতে সহিংসতার ব্যাখ্যাটা এরকম দেওয়া হচ্ছে, উনি স্বৈরাচারীর দোসর, উনি অমুক দল করতো তাই ওনার সাথে। নট কারেক্ট। কেউ স্বৈরাচারীর দোসর হোক, দল হোক, তার বাসার ভিতরে ঢুকে পড়া, তাকে মারধর করা, মানিকগঞ্জে দুটো মেয়েকে একজন ভাই সেজে বেল্ট দিয়ে পিটাচ্ছে, সেটা ভিডিও হচ্ছে, অ্যান্ড দেন তারপরে তাকে ধরা হচ্ছে, এইটা একটা কন্টিনিউয়াস প্রসেসে পরিণত হচ্ছে। এটা একটা সামাজিক অসুস্থতা। কারণ আমি আপনাকে যেটা বললাম, যদি ভাইরাল না হয় আমার সাথে হওয়া অন্যায়ের কোনো বিচার পাবো না। আপনি দেখলেন ওই রিপোর্টেই কিন্তু উনি বলল যে ভাইরাল হওয়ার পরে প্রশাসনের বিভিন্ন লোকজন এসে খোঁজ খবর নিচ্ছে। তার মানে যদি ভাইরালটা না হতো তাহলে কি এটার খোঁজ খবর নেয়? এবং এটি কিন্তু সে বলছে স্কুল, তার মানে সে বাচ্চা, স্কুল গোয়িং একজন। তাহলে ঘাটতিটা আপনি কার দেখেন নেই? আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য সরকারের তৎপরতায় কি ঘাটতি চোখে পড়ে, কি করতে পারে কর্তৃপক্ষ অথবা আইন শৃঙ্খলা বাহিনীর দিক থেকে কি করার আছে? দেখেন, আমি যে কথাটা বলেছি আমি আবারও বলছি যে কোনো এক অদ্ভুত কারণে এই সরকার যেই বিষয়গুলো নিয়ে নাগরিক নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের আলোচনার প্রয়োজন নাই, নাগরিক নিরাপত্তা প্রশ্নে কোনো দলের মতের আমার প্রয়োজন নেই, নাগরিক তার নিরাপত্তা পাবে, এই বিষয়ে তো কোনো দ্বন্দ্ব নাই। তাহলে এই বেসিক জায়গাতে এত ফল ডাউনের কারণটা কি? কারণ হচ্ছে আপনার মনোযোগী এই নগরের কেন্দ্রে নাই। এক, আপনি যে মনোযোগ দিচ্ছেন আপনার প্রায়োরিটিতে নাগরিকের যে একটা চিন্তা করা, সেটা নাই। শুধু তাদের না, পলিটিক্যাল পার্টি, আপনি দেখেন এই যে মেয়র ইশরাকের যে ঘটনা, সামনে কোরবানির ঈদ আসবে, বর্জ্য ব্যবস্থাপনাই করবে, এটা কে দেখবে, কে করবে? আপনি একই জায়গাতে দিলেন, একই আইনে আপনি এক জায়গায় মেয়র বসিয়ে দিলেন, আরেক জায়গায় দিলেন না। উনি নাই হতে পারে, সেটা আরেকটা ভিন্ন প্রসঙ্গ, কিন্তু কথা হচ্ছে যে এটার দায়িত্ব কে নিবে? কিন্তু কেবল সরকার মনোযোগী হলেই তো কাজটা বাস্তবায়ন হয়ে যাবে না মাঠে, তার জন্য তো ওই বাহিনীর তৎপরতা লাগবে, সক্রিয়তা লাগবে। হ্যাঁ, কিন্তু সরকারের দায়িত্ব এই ইনস্টিটিউশনকে অ্যাক্টিভ করা, যদি না নেয় তাহলে সেক্ষেত্রে উপযুক্ত পদক্ষেপ নেওয়া। কিন্তু সরকার যদি কেবল এবং কেবলমাত্র খুঁজে খুঁজে ভাইরাল বা কাউকে মানে ব্যক্তি চিহ্নিত করে আপনি ইনিশিয়েট নেন, তাহলে তো আমার প্রতিষ্ঠান অ্যাক্টিভ হলো না। আমার প্রতিষ্ঠান এখনো ফ্রাজাইল, আমার চিকিৎসা ব্যবস্থা এখনো ফ্রাজাইল, যেভাবে ছিল সেভাবেই চলছে, আইন শৃঙ্খলা পদ্ধতি একইভাবে ফ্রাজাইল, আমার বিনিয়োগ খাত একইভাবেই। তাহলে প্রতিটা প্রতিষ্ঠান তো ফ্রাজাইলই আছে। গত 9 মাসে একটি প্রতিষ্ঠানের নাম বলেন যেটি খুব ইমপ্রুভ করেছে? প্রশ্ন দিয়ে শেষ করি আপনার। অনেক ধন্যবাদ জানা করেন স্নিগ্ধা, সময় দেওয়ার জন্য। বাংলাদেশ ট্রেন্ডিং এর দর্শক, এই ছিল আজকের মতো। সৌমিত্র শুক্র লগ আউট করছি বাংলাদেশ ট্রেন্ডিং থেকে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।